আচ্ছা, আপনার কি বসতে অসুবিধা হচ্ছে? বারবার আমার গায়ের উপর পড়ছেন, সমস্যা কোথায়? সমস্যা আমার মনের মধ্যে। মানে আপনার বসার সাথে মনের কি সম্পর্ক? আরে মনের না, আমি বলতে চাইছি রাস্তার সমস্যা। অতিরিক্ত ঝাঁকি দিচ্ছে, তাই আর কি একটু ধাক্কা লেগে যাচ্ছে। সরি। এমন প্লেন রোডের মধ্যেও আপনার ঝাঁকি লাগছে? সত্যি আমি শিহরিত। বেশি শিহরণ থাকা উচিত নয় মিস্টার অয়ন আহমেদ, কারণ অতিরিক্ত শিহরণে বিপরীত পাশের মানুষটিও শিহরিত হতে ইচ্ছে করে। ও তাই? যদি ইচ্ছে করে তবে একটা ছেলে দেখে পটিয়ে নিন, তারপর শিহরিত হয়ে যান। সিম্পল। ছেলেকেই তো দেখছি, তবে সে তো পাত্তাই দিচ্ছে না। কি করব? আপনার সাথে কথা বলাটাই পাপ। অয়ন কথাটা বলতেই জানালার সাথে আরও চেপে বসল। নিধি মুচকি মুচকি হেসে অয়নের শরীরের সাথে নিজের শরীর লেপটে নিয়ে অয়নের সাথে চিপকে বসল। অয়ন শুধু মনে প্রাণে দোয়া করছে যে কখন হোটেলের সামনে তারা আসবে আর অয়ন গাড়ি থেকে নামবে। আরও কিছু সময় গাড়ি চলার পরে গাড়ি নির্দিষ্ট জায়গায় চলে আসে। গাড়ি থামতেই অয়ন গাড়ি থেকে দ্রুত নেমে পড়ল। গাড়ি থেকে নেমে অয়ন যেন হাঁপ ছেড়ে বাঁচল। অয়ন নিজের ফাইলপত্র নিয়ে মিটিং হলে চলে যায়। তারপর তারা দুজন মিটিং শেষ করলো। মিটিং শেষ হতেই অয়ন ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। অয়ন মিটিং রুমের বাহিরে এসে বসতেই নিধি কোথা থেকে যেন এসে অয়নের পাশে বসলো। অয়ন নিধিকে নিজের পাশে দেখে উঠে পড়তে নিল। নিধি অয়নকে আটকে নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি আমায় ইগনোর করেন ঠিক আছে, কিন্তু আমি আপনার এই ইগনোরটাকে তোয়াক্কা করি না। আপনার পাশে এজন্যই বসেছি কারণ আপনি ক্লান্ত। আপনার জন্য একটা বন্ধু হয়ে একটু শরবত নিয়ে এসেছি। যদি বন্ধু মনে করেন তো এটা নিতে পারেন। না ঠিক আছে, আমি বাড়ি ফিরে শরবত খাবো। এখন বাড়ি ফিরতে চাই। বাড়ি ফিরতে তো আরো সময় লাগবে, একটু পর আর একটা মিটিং আছে। এই মাত্র বস বলেছে। আপনি একটু শরবতটা খেয়ে নিন, ক্লান্তি দূর হয়ে যাবে। আবার মিটিং? আজ আমি শেষ। আচ্ছা আপনি বসুন, আমি একটু আসছি। নিধি কথাটা বলেই অয়নের পাশ থেকে উঠে পড়ল। নিধি চলে যাবার পর অয়ন শরবতটা হাতে নিয়ে ভাবছে খাবে কি খাবে না। এমনিতেও প্রচণ্ড ক্লান্তি লাগছে, একটু শরবত খেলে হয়তো ভালো লাগবে। অয়ন আর কিছু ভাবল না, ঢকঢক করে পুরো শরবতটা খেয়ে নিল। শরবতটা খেতেই অয়নের মাথাটা একটু ঘুরতে লাগলো। মনে হচ্ছে পুরো পৃথিবীটা তার ঘুরছে। অয়নের ভীষণ অসুস্থ লাগছে। অয়ন বসে থেকেই দেওয়ালের সাথে একটু হেলান দিয়ে নিজের চোখ বন্ধ করে ফেলল। অয়ন খানিক সময় পর নিজের চোখ মেলে তাকাতেই চমকে যায়। অয়ন দেখতে পায় সে একটা বিছানার ওপর উপুর হয়ে শুয়ে আছে। অয়ন বিছানা থেকে উঠতেই দেখতে পেল এটা তো সেই হোটেল যেখানে সে মিটিং করতে এসেছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না কেন? কথাটা আপন মনে বলল অয়ন। অয়ন বিছানা থেকে নেমে দরজা খুলে রুম থেকে বের হতেই দেখতে পায় সবাই চলে গেছে। অয়নও আর অপেক্ষা করল না, একটা গাড়ি ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অয়নের মাথা এখনো ঘুরছে। সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে বেশ বেগ পেতে হচ্ছে অয়নের। অয়ন নিজের বাড়ি এসে কলিং বেল বাজাতেই অধরা দৌড়ে এসে দরজা খুলে দিল। অয়নের চোখ মুখ লাল দেখে অধরা অয়নকে জড়িয়ে ধরে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোমার কি হয়েছে? তোমায় এমন দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? আর বলো না, মিটিং শেষ করতে কি যেন হলো, সম্পূর্ণ দুনিয়া ঘুরছে জানো। আমি প্লিজ একটু রুমে নিয়ে যাও, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। অধরা অয়নের কথা মতো অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে রুমের দিকে চলতে লাগলো। অয়ন অধরার কানের উপর ভর দিয়ে চলছে। অয়নের এমন অবস্থা দেখে অধরার ভীষণ ভয় হতে লাগলো। সকালবেলাও তো অয়ন ভালোই ছিল, হঠাৎ করে অয়নের কি এমন হলো যে এই অবস্থা হয়ে গেছে তার? অধরার মাথায় কিছুই আসছে না। অয়নকে বিছানায় শুইয়ে দিয়ে অধরা দ্রুত ডক্টরকে কল করলো। অধরার কাছে অয়নের মূল্য অসামান্য। ডক্টর এসে অয়নকে একটু পরীক্ষা করে কিছু মেডিসিন দিয়ে চলে যায়। সব কিছু ঠিক আছে, কিন্তু অয়ন এমন করছে কেন? অধরা বুঝতে পারল না। সারা রাত ধরে অধরা অয়নের সেবা করলো। সকাল হতেই অয়ন নিজের চোখ জোড়া মেলে তাকালো। অয়নের মাথাটা এখন একটু হালকা লাগছে। অয়ন বিছানায় উঠে বসতেই দেখতে পায় তার স্ত্রী অধরা অয়নের পায়ের কাছে শুয়ে আছে। অয়ন অধরাকে এমনভাবে শুয়ে থাকতে দেখে দ্রুত অধরাকে ডাকতে লাগলো, এই অধরা উঠো, এমন ভাবে শুয়ে আছো কেন? অধরা এই উঠো না জান, কি হয়েছে? আরে উঠো। উঠছি। তুমি ঠিক আছো তো অয়ন?
অধরা ঘুমের ঘোরে কথাটা বলছে। অয়ন জানে যে তার কিছু হয়ে গেলে এই পাগলিটা বাঁচতে পারবে না, কারণ এই পাগলিটা এতটাই পাগলি যে অয়নের কথা ভেবে ভেবে টেনশন করা ছাড়া যেন ওর কোনো কাজ নেই। অয়ন অধরাকে ধরে নিচের বুকের সাথে চেপে ধরে বলতে লাগলো, আমি একদম ঠিক আছে। তুমি সারা রাত জেগেছিলে কেন? আমার বুকে শুয়ে ঘুমোতে পারতে না বুঝি? তোমার যা অবস্থা ছিল, এমন অবস্থা দেখে আমার চিন্তায় তো ঘুমই উবে গেছিল। আচ্ছা, কি হয়েছিল আমায় বলবে একটু? মিটিং শেষ করার পর থেকে কেন জানি আমার মাথা ঘুরতে লাগলো। আমি নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। তারপর কি হয়েছে আমি জানি না। আচ্ছা, সেসব বাদ দাও। ডক্টর বলেছে যে কয়েকদিন তোমায় বেড রেস্ট করতে। সো আজ থেকে কাজের প্রেশার নেওয়া একদম বন্ধ। জি, তাই করব। অয়ন অধরার কথা শেষ হতে না হতেই কলিং বেলটা বেশ শব্দ করে বেজে উঠল। অধরা অয়নকে বিছানায় শুইয়ে দিয়ে দরজা খুলতে চলে যায়। অধরা দরজা খুলতেই ভীষণ চমকে যায়। অধরা কখনো ভাবতে পারেনি যে এমন কিছু ও তার দেখতে হবে। অধরা দরজা খুলতেই দেখতে পায় পুলিশ এসেছে তাদের বাড়িতে। পুলিশের সাথে অয়নের অফিসের কলিগ মিস নিধিও এসেছে। অধরা বুঝতে পারল না কিছু। অধরা থ মেরে দাঁড়িয়ে আছে দরজার কাছে। পরিস্থিতি বোঝার চেষ্টা করছে অধরা। অধরাকে দেখতে পেয়ে পুলিশ বলতে লাগলো, ম্যাম, আপনার স্বামী কি রুমে আছে? জি আছে, কিন্তু কেন, কি হয়েছে? ওনাকে আমাদের সাথে যেতে হবে, আপনি ওনাকে ডেকে দিন একটু। পুলিশের কথার শেষ হবার আগেই অয়ন নিজের রুম থেকে বেরিয়ে এলো। রুম থেকে বেরিয়ে আসতেই অয়ন পুলিশদের দেখে বলতে লাগলো, কি হয়েছে? আমি আপনাদের সাথে কেন যাব? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। গতকাল বিকেলে আপনি আপনার কলিগ মিস রিদিকে জোর করে ধর্ষণ করেছেন। ভিকটিম আমাদের আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। পুলিশের কথা শুনে অয়ন আর অধরা পুরো চমকে যায়। অধরা অয়নের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। অয়ন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এইসব সে কি শুনছে? অয়ন নিজেকে শান্ত করে পুলিশকে উদ্দেশ্য করে বলল, আপনারা যে ওনার কথাকে বিশ্বাস করে আমার নিয়ে যেতে এসেছেন, আমি যে ওনাকে ধর্ষণ করেছে তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আমরা কোনো কেস ফাইল করি না। প্লিজ আপনি আমাদের সাথে সাহায্য করুন, চলুন থানায়। পুলিশের কথা শুনে অধরার চোখের পানি আর কোনো বাধা মানল না। টপ টপ করে অধরার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। অয়ন অধরার দিকে তাকিয়ে দেখতে পেল তার স্ত্রী ভেঙে পড়েছে। অয়ন অধরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অধরা, তোমার স্বামী এমন কোনো কাজ কখনো করতে পারে না, এটুকু বিশ্বাস রাখো। আর আমি যে অপরাধ করিনি সে অপরাধের সাজও আমি পাবো না। অপেক্ষা করো 2 দিন। অয়নের কথা শেষ হতে না হতেই পুলিশ অয়নকে তাদের সাথে করে নিয়ে যায়। ওই দিন মিটিং শেষে নিধি খুব চালাকির সাথে অয়নকে নেশাযুক্ত শরবত পান করায়, যাতে করে অয়নের সাজানো সুখের সংসারটা নষ্ট করা যায়। আর নিধি তার প্ল্যানের শতভাগ সফল হয়। অয়ন নিধির এই চালাকি বুঝতে না পেরে সেই শরবত খেয়ে নেয়। তারপর অয়নের সাথে কিছু অন্তরঙ্গ ছবি তোলে, যেটা দিয়ে অয়নের বিরুদ্ধে এই সাজানো কেসটা নিধি করে। পুলিশ অয়নকে নিয়ে থানায় আসার পর অয়নের উপর অত্যাচার চালাতে শুরু করলো। অয়নের এক কথা যে সে নির্দোষ, তার কোনো অপরাধ নেই। তারপর অয়নকে কোর্টে নেওয়া হলো। কোর্টে অয়নের উকিল হোটেলের সামনের সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে এটা প্রমাণ করে দেয় যে ওই দিন আসলে কি হয়েছিল। আর অয়ন এই মিথ্যা কেস থেকে মুক্তি পেয়ে যায়। অয়ন এই কেস থেকে মুক্তি পাবার সাথে সাথে নিধিকে মিথ্যা মামলা দ্বারা অয়নকে বিভ্রান্ত করার জন্য তাকে সাজা পেতে হলো। অয়ন জেল থেকে মুক্তি পেয়ে জেলের সামনে এসে দাঁড়াতেই দেখতে পায় তার পাগলি সিনিয়র বউটা চোখে জল আর মুখে হাসি নিয়ে অয়নের জন্য অপেক্ষা করছে। অয়ন অধরাকে দেখতে পেয়ে দৌড়ে অধরার কাছে ছুটে এলো। অধরার কাছে আসতেই অয়ন অধরাকে শক্ত করে জড়িয়ে ধরল। অয়ন অধরাকে জড়িয়ে ধরতেই অধরা বলতে লাগলো, সত্যের জয় সবসময় হয়ে এসেছে আর হবে। আমার অয়ন কোনো ভুল কাজ করতেই পারে না। আমি তো কোনো ভুল কাজ করিনি, তবে তুমি তো অনেক বড় ভুল কাজ করেছ। তার কি হবে? আমি কি ভুল কাজ করেছি বলো আমায়? এই যে আমি 2 দিন তোমার কাছে ছিলাম না বলে নিজের এমন অবস্থা করেছ যে তোমায় দেখার পর আমার নিজেরই মাথা গরম হয়ে গেছে। আরে আমি তো তোমার অনুপস্থিতিতেও নিজের কেয়ার করেছি, কিন্তু তুমি তো আমার বরটার একটুও কেয়ার করনি। দেখছো না কেমন অবস্থা করে ফেলেছো নিজের? বাজে কথা রাখো, আমি বেশ বুঝতে পারছি। আর কখনো তোমায় একা রেখে কোথাও যাব না। এমন একটা পাগলিমে হয়েছ যে নিজের সামান্যটুকু কেয়ারও করতে পারো না। আমার বেবির কেয়ার কি করে করবে শুনি?
অধরা অয়নের কথার বিপরীতে কিছু বলতে পারল না। অয়নকে জড়িয়ে ধরতেই কান্না করে দিল সে। অয়নের সারা শরীরে আঘাতের ক্ষত স্পষ্ট হয়ে আছে। এই আঘাতগুলো দেখে অধরার বুকটা যেন ফালাফালা হয়ে গেছে। অধরা নিজের চোখের জল কোনোভাবেই আটকাতে পারছে না। অয়নও কান্না করে দিল। কি করবে আর? এই দুটো দিন নিজের কলিজার থেকে দূরে থেকে যে তার বুকটা দুমড়ে মুচড়ে গেছে। এই শরীরের আঘাতের থেকেও বেশি যন্ত্রণাদায়ক হলো মনের আঘাত, যেটা প্রিয়জনকে কাছে না পেয়ে সৃষ্টি হয়েছে। অয়ন অধরার চোখের জল মুছিয়ে দিয়ে অধরাকে নিয়ে বাড়ি ফিরে এলো। সন্ধ্যার দিকে অয়ন বিছানায় বসে আছে আর আপন মনে নিধির কথা ভাবছে। একটা মেয়ে কতটা নিচু চিন্তা চেতনার হতে পারলে এমন কিছু করতে পারে, সেটাই ভেবে পাচ্ছে না অয়ন। অয়নকে ভাবনায় মগ্ন দেখে অধরা অয়নের পাশে বসে অয়নের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি গো, কি ভাবছো? না, কিছু ভাবছি না। জানি আমি কি ভাবছো। আমাদের এই সমাজের কিছু মেয়ে আছে জানো, যাদের কারণে আমাদের সকল নারীকে বাজে কথা শুনতে হয়। ওরা নিজের স্বার্থের জন্য মাটিতে মিশে যেতেও দুবার ভাবে না। এরা নারী নামের কলঙ্ক। আর সেসব বাদ দাও। তুমি কি বিশ্বাস করেছো আমি এমন কিছু করতে পারি? বিশ্বাস? আমার দৃঢ় বিশ্বাস ছিল আমার অয়ন কখনো এমন কিচ্ছু করতে পারে না, কারণ আমি আমার অয়নকে খুব ভালোভাবে জানি। সে আমার প্রতি আসক্ত, অন্য কোনো নারীর প্রতি নয়। অধরার কথাটা শুনে যেন অয়নের বুকটা ভরে গেল। অয়ন অধরাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে অধরার কপালে নিজের ঠোঁটজোড়া ছুঁইয়ে দিয়ে চুমু খেল। ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর ভর করে। অবিশ্বাস্যে ভালোবাসা টিকে থাকতে পারে না। আমার সব সময় নিজের ভালোবাসার মানুষটিকে অবিশ্বাস করে ফেলি, যার কারণে আমাদের সুন্দর ভালোবাসার সম্পর্কগুলো শেষ হয়ে যায়। এটা উচিত নয়। আমাদের প্রিয়জনকে বিশ্বাস করতে হবে, ভাবতে হবে আসলে কি সে এই কাজটা করতে পারে। মানুষকে নয়, মানুষের মনকে চিনতে হবে, তবেই বিশ্বাসটা বুকে থাকবে। আর একটা কথা, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সেটা বিশ্বাস হোক বা ভালোবাসা। যুগ যুগ ধরে বেঁচে থাকুক অয়ন অধরার মতো ভালোবাসাগুলো। দোয়া করবেন তাদের জন্য, তারা যেন সব সময় সকল বাধা পেরিয়ে নিজেদের ভালোবাসায় এমন অটল থাকতে পারে।